সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন নিউজ আওয়ার এক্সট্রা সহযোগিতায় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে থাকবো আমি বাবলি ইয়াসমিন। আমাদের সঙ্গে স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি এই মুহূর্তে উপস্থিত আছেন, পরিচয় করে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে উপস্থিত আছেন হাসান হাফিজ, সম্পাদক দৈনিক কালের কণ্ঠ এবং সভাপতি জাতীয় প্রেস ক্লাব। স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এবং স্টুডিওতে উপস্থিত আছেন পারভেজ করিম আব্বাসী, আন্তর্জাতিক ঘটনা প্রবাহ বিশ্লেষক। স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে জাতিসংঘের যে সাধারণ অধিবেশন ৭৯তম, সেখানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ দিয়েছেন। নানান কারণে এবারের যে সম্মেলন, সেখানে কিন্তু বাংলাদেশের অবস্থানটা একটা অন্যরকম গুরুত্ব বহন করে। বিশেষ করে তিনি যখন ভাষণ দিয়েছেন সেখানে নানান বিষয় সেখানে তুলে ধরেছেন। জলবায়ু ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার বিষয়টি সেখানে বিশেষ গুরুত্ব পেয়েছে। এছাড়া আমরা যদি বলি যে বিশ্ব যে অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, ফিলিস্তিন ইসরায়েল যে যুদ্ধ, ইউক্রেন যুদ্ধ, সেই বিষয়টি প্রাধান্য দিয়েছেন এবং সেই সাথে তরুণদের জন্য বিপুল সম্ভাবনার একটি বিশ্ব তৈরির জন্য তিনি তাগাদা দিয়েছেন বিশ্ব সম্প্রদায়কে। সবকিছু নিয়ে আজ আমরা আলোচনা করব, যে জন্য আমাদের আজকের শিরোনাম রেখেছে বিশ্ব সভায় নতুন বাংলাদেশ। বিশ্ব সভায় নতুন বাংলাদেশ নিয়ে আলোচনা করব। শুরুতেই যেতে চাই জনাব হাসান হাফিজ, আপনার কাছে। বলছিলাম যে নানা কারণে এবারের যে জাতিসংঘ অধিবেশন সেটি বিশেষ গুরুত্ব বহন করে, বিশেষ করে বাংলাদেশের জন্য। আপনার কাছে কি মনে হয়, কেন এটি আলাদা করে গুরুত্ব বহন করছে? এটা খুবই তাৎপর্যবহ, কারণ সরকারের সময়টা হয়েছে মাত্র ২ মাসের কাছাকাছি। তো আমাদের অবস্থানটা পরিষ্কার করাটা দরকার ছিল বিশ্ববাসীর কাছে, যে আমরা কোন প্রেক্ষিতে, একটা কোন পর্যায়ের, কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। ছাত্র জনতার যে সর্বপ্লাবী অভ্যুত্থানটা হলো, স্বৈরাচারকে যে হটানো হলো, তারপরে আমাদের সামনের লক্ষ্যগুলি কি, সেগুলি সম্পর্কে একটা ব্যাখ্যাটা দরকার ছিল আমাদের। সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটা বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব এবং ওনার যে সুচিন্তিত, প্রাজ্ঞ, দূরদর্শী এবং খুবই পরিপক্ক একটা ভাষণ আমরা দেখেছি। এবং সেখানে শুধু বাংলাদেশ নয়, বিশ্ব সম্প্রদায়ের জন্যও একটা দিকনির্দেশনামূলক বক্তব্য আমরা দেখতে পেয়েছি। এবং সামনে যে আমাদের আগামী পুরা বিশ্বকে যদি আমরা একটা গ্রাম হিসেবে দেখি, যে বিশ্বমণ্ডলী, সবারই সমস্যা কিন্তু ঘুরে ফিরে প্রায় একই। অনেক জায়গায় অসাম্য আছে, বৈষম্য আছে, অন্যায় আছে, স্বৈরাচার আছে। বাংলাদেশের মডেলটা যদি সেই সব দেশে অনুসৃত হয়, তাহলে কিন্তু আমরা অনেক অন্যায় থেকে, অত্যাচার থেকে, ফ্যাসিজম থেকে আমরা মুক্তি পেতে পারি। সেই মডেলটা তৈরি করেছে বাংলাদেশ, এবং বাংলাদেশের তরুণরা দেখিয়েছে যে তারা অন্যায়ের কাছে কখনো মাথা নত করে না। যত কষ্টই হোক, যত রক্তই ঝরুক, প্রাণের বিনিময়ে হলেও তারা অধিকারটাকে আদায় করে নিয়ে আসে। সেই বক্তব্যগুলি, সেই যে দর্শন, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যে প্রতিফলিত হয়েছে। এবং এটা অসাধারণ একটা বক্তব্য আমরা পেয়েছি। এটা বাংলাদেশের মর্যাদাকে অনেক উঁচুতে স্থাপন করেছে, যেটা আমাদের যে অসম্মান ছিল, অপমান ছিল, আমাদের যে দুর্নীতির সূচক বলেন, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয়েছিল, মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল, সেগুলির থেকে যে একটা নতুন আলোর পথে আমরা এগিয়ে যাচ্ছি, সেটার যেই সম্ভাবনাটা তৈরি হয়েছে, সেই দিগন্তটার কথা ডক্টর ইউনূস তার ভাষণে সুন্দরভাবে পরিস্ফুট করেছেন। ফলে আমাদের সম্পর্কে অনেক ভুল ধারণা বিশ্ববাসী ভেঙে যাবে এবং তারা বর্তমানের বাংলাদেশ সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পাবেন। জনাব পারভেজ করিম আব্বাসী, আপনার মন্তব্য একটু জানতে চাইবো। এবারের অধিবেশনে বাংলাদেশের অবস্থান কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং কেন এটি বিশেষভাবে আলাদা? বাংলাদেশি হিসাবে আমরা এটা হচ্ছে যে আমরা এক অর্থে হচ্ছে যে আমরা গর্বিত যে ডক্টর ইউনূসকে যে সম্বর্ধনা দেওয়া হয়েছে এবং ওনার যে ইউএনজি, ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি, যে 79th এখানে যে সেশনে 79th এখানে ইয়ারে যখন এখানে করলেন উনি, ওইখানে কিন্তু এটা যথেষ্ট, এখানে আপনি বলবো যে কৌতূহল ছিল, মানে উৎসাহ ছিল যে বাংলাদেশের এই বিপ্লবের পর, আগের যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বৈরশাসনের পতনের পর বাংলাদেশে কি হতে যাচ্ছে। এবং ডক্টর ইউনূস তো আসলে ওনার তো মানে নতুন করে তো উনি পশ্চিমা বিশ্বে তো ওনার মানে পরিচয় রাখে না বাংলাদেশের নেতা হিসাবে। উনি তার আগে থেকে উনি হচ্ছে যে এখানে বিশ্বখ্যাত। উনি নোবেল লরেট হওয়ার আগেও উনি একটা গ্লোবাল সেলিব্রিটি ছিলেন, কেননা ওনার পভার্টি অ্যালিভিয়েশনের জন্য। বাংলাদেশের জন্য যেটা প্রাপ্তি হচ্ছে যে উনি বাংলাদেশকে একটা ক্রিটিক্যাল সময়, এটা এখানে যেখানে অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর, যখন আমাদের হচ্ছে বিদেশি এখানে হচ্ছে দাতা গোষ্ঠীদের সাথে বা বিদেশি যারা হচ্ছে আমাদের ধার দিবে, মাল্টিল্যাটারাল ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন, তার জন্যে বাংলাদেশে ইন্টারন্যাশনাল ফেস হয়ে
এটা হচ্ছে ডক্টর ইউনূস রিপ্রেজেন্ট করেছেন এবং উনি ওনার মতামতগুলো বলিষ্ঠভাবে বলেছেন যে বাংলাদেশে কি কি চ্যালেঞ্জ আছে, বাংলাদেশের তরুণরা যে কি ভূমিকা পালন করেছে এখানে হচ্ছে যে স্বৈরশাসনের এখানে পতন করার জন্য, এবং হচ্ছে জলবায়ুর এখানে হচ্ছে যে সমস্যা বাংলাদেশ এখানে যে এটা এখানে সম্মুখীন হচ্ছে এবং এটার জন্য আন্তর্জাতিক সহযোগিতা যে লাগবে এবং পশ্চিমা বিশ্বের যে এটা নৈতিক দায়িত্ব যে আমাদের হচ্ছে যে গ্লোবাল এখানে হচ্ছে ক্লাইমেট ওয়ার্মিং এখানে যে আমাদেরকে হেল্প করার জন্য, বা রোহিঙ্গা রেফিউজিজের জন্য যেখানে একটা উনি আলাদা এখানে আইওএম মুভমেন্ট ওখানে ইস্যুতে উনি এটা হাইলাইট করেছে, এটা প্রায় আমরা ভুলেই গেছিলাম। সো রোহিঙ্গা ইস্যুতে উনি হচ্ছে আন্তর্জাতিক এখানে হচ্ছে অ্যাটেনশনটা নিয়ে আসছেন, সহযোগিতা উনি এখানে কামনা করেছেন। আরেকটা হচ্ছে প্রাপ্তির বিষয় হচ্ছে যে আমাদের আপনি জানেন যেখানে উনি ওয়ার্ল্ড ব্যাংকের যেখানে রিপ্রেজেন্টেটিভ, IMF এর হেড, এদের সবার সাথে উনি দেখা সাক্ষাৎ করেছেন, ইউরোপিয়ান ইউনিয়নে আর্সুলা ভন লিডেন। তো আমরা প্রত্যেককে এই বড় বড় এখানে হচ্ছে যে মাল্টিল্যাটারাল অর্গানাইজেশনসের যে এদের সাথে আমাদের লোন রিনেগোশিয়েট করতে হচ্ছে। অলরেডি $3.5 বিলিয়ন একটা এখানে আমরা লোন পেয়েছি, এবং এটা হচ্ছে লোনটা কেন নেওয়া হচ্ছে, লোনটা নেওয়া হচ্ছে কেন $4.7 বিলিয়ন আগে IMF থেকে লোন নিয়েছিলাম। অর্থনীতির অবস্থা এতটাই ভঙ্গুর, সীমাহীন দুর্নীতির জন্যে, সীমাহীন হচ্ছে মিসম্যানেজমেন্টের জন্য এখন কিন্তু আমাদের সামষ্টিক স্থিতিশীলতা ফেরানোর জন্য, আমাদের ব্যাংকিং খাতে আমাদের একটা শৃঙ্খলা ফেরানোর জন্য, এবং হচ্ছে যেসব টাকা যে বিলিয়নস অফ ডলার যে লুট হয়ে গেছে ওগুলো হচ্ছে যে আন্তর্জাতিক এখানে পার্টনারদের সাথে সহযোগিতা করে নিয়ে আসতে হবে। এবং আরেকটা আসার কথা হচ্ছে শুধু যে ডক্টর ইউনূস পশ্চিমা বিশ্বের সাথে উনি রিচ আউট করেছেন তা কিন্তু না, চায়নার যে পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ওনার সাথে উনি দেখা সাক্ষাৎ করেছেন। ওনাদেরকে কিন্তু উনি হচ্ছে ইনভাইট করেছেন এখানে, যে বলছে যে আপনি আসুন বাংলাদেশে এসে সোলার প্যানেলস এখানে ইনভেস্ট করেন, এখানে ম্যানুফ্যাকচারিং উৎপাদন করার জন্য, যাতে হচ্ছে আমরা রিনিউয়েবল এনার্জিতে ফেরত যেতে পারি। তো দেখুন উনিও কিন্তু ওনার মতো ব্যালেন্সিং করছেন, এবং আমার মনে হয় একমাত্র ভারত ছাড়া আমাদের দক্ষিণ এশিয়ার বাকি যত প্রতিনিধি আছেন বা এখানে হচ্ছে রাষ্ট্র প্রতিনিধি আছেন বা তাদের এখানে ইকুইভ্যালেন্ট রিপ্রেজেন্টেটিভ, আপনি বলেন পাকিস্তান বলেন, মালদ্বীপস বলেন, সবার সাথে কিন্তু উনি চেষ্টা করেছেন দেখা করার জন্য। এবং ভারতের আমি যতদূর আমি জানি যে আমাদের যে অ্যাডভাইজার ফর ফরেন মিনিস্ট্রি তৌহিদ হোসেন, উনি হচ্ছে যে জয়শঙ্কর, ওনার ইকুইভ্যালেন্ট জয়শঙ্করের সাথে দেখা করেছেন। তো দিস ইজ অলসো স্টেপ ইন দ্য রাইট ডিরেকশন। মূল কথা হচ্ছে ডক্টর ইউনূস বাংলাদেশে এখানে আমাদের এখন যেহেতু এখন আমাদের একটা আগে যে এখানে একটা বড় একটা কালো একটা দাগ ছিল যে আমাদের এখানে গণতন্ত্র নেই, আমাদের এখানে ভোটারবিহীন নির্বাচন হচ্ছে, একের পর এক দুর্নীতি সীমায় দুর্নীতি হচ্ছে, ওই স্টিগমাটা আস্তে আস্তে দূর করছেন। কিন্তু সামনের চ্যালেঞ্জটা হচ্ছে, উনি বলেছেন যে একটা ইনক্লুসিভ ইলেকশন দিয়ে উনি ক্ষমতা হস্তান্তর করে একটা স্বচ্ছ প্রসেসে যেটা জনগণের সমর্থন পাবে ওইটা উনি করতে চান, ওইটা যে আন্তর্জাতিক সহযোগিতার কথা তিনি বলেছেন। জনাব হাসান হাফিজ, যে বিষয়গুলো নিয়ে জনাব পারভেজ করিম আব্বাসী বলছিলেন যে এখানে গণতন্ত্রের প্রশ্ন, দুর্নীতির প্রশ্ন, আমরা দুর্নীতির বিষয়টা নিয়ে একটু পরে আসছি। যদি গণতন্ত্রের কথা বলি, বাংলাদেশের সবচেয়ে এটাকে কি বলে যে বাংলাদেশের দিকে আঙুল তোলার জায়গাগুলো যেগুলো ছিল সেগুলো হচ্ছে যে মানবাধিকার নিয়ে কথা বলার বিষয় ছিল, গণতন্ত্র নেই এই ধরনের প্রশ্ন ছিল। বিশেষ করে পশ্চিমা দেশগুলোর সঙ্গে বাংলাদেশে বিগত সরকারের সময় একটা টানাপোড়েনের জায়গা তৈরি হয়েছিল। আপনার কাছে কি মনে হয় সেই জায়গাটা থেকে আমরা বের হতে পারবো কিনা, সেটির সম্ভাবনা কতটুকু? অবশ্যই আমাদেরকে পারতেই হবে, কারণ এই ধরনের সুযোগ তো আমরা বারবার পাবো না, 50 বছর 100 বছরে হয়তো পাবো না। সংস্কারের প্রক্রিয়া শুরু হয়েছে, সংস্কার একটা চলমান প্রক্রিয়া। সংস্কার কিন্তু আপনার এখন যেটা দরকার আবার হয়তো 5 বছর পরে অন্যরকম সংস্কার দরকার হবে। ফলে এটা শুরু করে দিয়ে গেলে নির্বাচিত সরকার আসবে, গ্রহণযোগ্য, স্বচ্ছ, অবাধ একটা নিরপেক্ষ ভোটাধিকারের প্রয়োগের মাধ্যমে একটা নির্বাচিত সরকার আসবে, তারা এটাকে এগিয়ে নিয়ে যাবে। সেই ক্ষেত্রটা তৈরি করা হচ্ছে এবং মানুষের আস্থা তৈরি হয়েছে। আপনি দেখেন আমাদের যে অর্থনৈতিক খাতের কথা আমার সহ আলোচক বললেন, খুবই ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি। এবং আপনি দেখবেন যে সব দিকে কিন্তু একটা ইতিবাচক আমরা লক্ষণ দেখতে পাচ্ছি। প্রবাসী আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা, আগে যেখানে আমাদের প্রবাহ ছিল খুবই ক্ষীণ, এখন সেটা কিন্তু বাড়তে শুরু করেছে। মানুষের সরকারের প্রতি একটা আস্থা বাড়ছে, প্রত্যেকেরই একটা দায়িত্বশীলতার ব্যাপার আছে। এখানে 20-25 জন উপদেষ্টাই কিন্তু দেশটাকে চেঞ্জ করে দিতে পারবেন রাতারাতি, এটা আশা করাটাও ঠিক নয়। প্রত্যেকটা মানুষেরই দায়িত্ব আছে, প্রত্যেকটা নাগরিকের, 18 কোটি মানুষের সবারই দায়িত্ব আছে নিজেদেরকে সংস্কার করা, রাজনীতিকে সংস্কার করা, মাইন্ডসেটটাকে চেঞ্জ করা। এখন আমাদের রাজনৈতিক দলগুলিও কিন্তু সেইভাবে রিয়েলাইজ করছে যে আগের সিস্টেমে চলবে না। বিশেষ করে তাদের কথাবার্তা কিন্তু আমরা সেই পরিবর্তনটা লক্ষ্য করছি। বিএনপি মহাসচিব বলেছেন যদি আমরা এরকম করতে থাকি আমাদের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে। এটা একটা অসাধারণ বোধোদয় এবং তারা কিন্তু অ্যাকশন নিচ্ছে। যেখানে চাঁদাবাজি হচ্ছে, শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে, তাদের বড় বড় নেতাদেরকে পর্যন্ত তারা শাস্তি দিচ্ছে, পদ স্থগিত করছে, বহিষ্কার করছে।
তো এইটা একটা ইতিবাচক লক্ষণ। যদি রাজনীতির মধ্যে সংস্কারটা না হয় তাহলে কিন্তু আমরা এই সুফলটা পাবো না। অন্তর্বর্তী সরকার কয়দিন থাকবে? 1 বছর, 1.5 বছর, 2 বছর, তারপরে তো তারা চলে যাবে। কিন্তু রাজনীতিকরাই কিন্তু দেশটাকে চালাবে। এবং আমাদের আশার কথা যে আমাদের এই নির্লোভ এবং প্রত্যয়ী দেশপ্রেমিক যে তরুণ শক্তি 4 কোটি, তারা কিন্তু আমাদের আশা ভরসার জায়গা। তাদের মধ্যে ভুল ত্রুটি যে কিছু নাই তা না, কিছু আছে, কিন্তু সেটাকে অত বড় করে দেখা ঠিক না। আমাদের সন্তান, তাদেরকে ভুল পথে যেন না যায়। জনাব হাসান হাফিজ, আপনার কাছে ছিলাম যে পশ্চিমা দেশগুলোর সঙ্গে আমাদের যে টানাপোড়েনের জায়গা, সেখান থেকে আসলে আমরা বের হতে পারবো কিনা, সেরকম সম্ভাবনা দেখছেন কিনা? আপনি দেখেন যে গুণগত পরিবর্তনের মধ্যে অনেকখানি হয়েছে। এই অল্প সময়ের মধ্যে কিন্তু গুম বিরোধী সনদে বাংলাদেশ সই করেছে, যেটা এতকাল ছিল না। কারণ আগেকার স্বৈরশাসক তাদের ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য, কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য যেগুলি করেছিল, এত নিপীড়ন করেছে এবং সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছে, মানুষকে অপহরণ করেছে, মেরে ফেলেছে, ক্রস ফায়ার করেছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে। তো সেগুলির থেকে আমরা কিন্তু একটা রাইট ট্র্যাকে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি এই গুম বিরোধী সনদ। এবং মজার ব্যাপার হচ্ছে যে পতিত আওয়ামী লীগই কিন্তু এটা সুবিধাটা পাবে। এখন গুম বিরোধী সনদে সই করার ফলে আমাদের কিন্তু একটা জবাবদিহিতা থাকবে এবং আন্তর্জাতিক নজরদারির মধ্যে আমরা থাকবো। এখন কিন্তু আওয়ামী লীগ কিন্তু গুমের শিকার হবে না। আগে যেটা তারা করেছিল এইটা কিন্তু তাদের জন্য সাপে বর হয়েছে। এরকম আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকিং সেক্টরগুলিতে যেরকম একটা লুটপাট হয়েছে, 9/6 হয়েছে। আপনি জানেন যে 60,000 কোটি টাকা ছাপিয়ে মানে মূল্যস্ফীতি করা হয়েছে। এখনও নিত্য পণ্যের যে নাভিশ্বাস উঠছে মানুষের, সেগুলিকেও অ্যাড্রেস করতে হবে এবং সেখানে দায়িত্ব আছে সবারই। আপনার পুলিশ বাহিনী ভেঙে পড়েছে, আপনার বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। একটা ধ্বংসস্তূপ, যেটা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন তার বক্তৃতায় জাতিসংঘের মধ্যে। উনি বলেছেন যে বাংলাদেশের জনগণ একটি ন্যায্য এবং অন্তর্ভুক্তিমূলক এবং কার্যকর গণতন্ত্রের জন্য লড়াই করেছে, যার জন্য আমাদের নতুন প্রজন্ম তাদের জীবন উৎসর্গ করেছে এবং এটা একটা রোল মডেল হয়েছে। তিনি বলেছেন যে বাংলাদেশের যেই লড়াইয়ের যে অভিজ্ঞতা এবং যে অর্জন, সেটা কিন্তু সারা দেশে, সারা বিশ্বে মানুষের যেখানে অসাম্য আছে, অন্যায় আছে, স্বৈরশাসন আছে, অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নিবর্তন, সেগুলির বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়ানোর জন্য একটা প্রেরণা হয়ে থাকবে। তবে আমাদের এখানেই থেমে থাকলে চলবে না। 36 জুলাই কিন্তু শেষ নয়, এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া। আরও কিন্তু আমাদের যেতে হবে এবং আমাদের মূল লক্ষ্য কিন্তু মানুষের শান্তি, সমৃদ্ধি, প্রগতি, গণতান্ত্রিক একটা সমাজ ব্যবস্থা চালু করা এবং ভোটাধিকারের মাধ্যমে আমাদের নেতা পরিবর্তন করা এবং একটা অনেকগুলো কাজ আসলে আমাদের সামনে। সংস্কার আপনি বলছিলেন যে চলমান একটি প্রক্রিয়া। আসবো নিশ্চয়ই আপনার কাছে। জনাব পারভেজ করিম আব্বাসী স্যারের কথার প্রেক্ষিতে আপনি বলতে চাইবেন কিনা? সেই সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে এই মুহূর্তে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে একটি প্রতিযোগিতামূলক বা একটি শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা নিশ্চিত করা এবং সেই সাথে আমরা ন্যায় ভিত্তিক যে সমাজ প্রতিষ্ঠা, সেটির কথা তিনি গুরুত্ব সহকারে বলেছেন। সেটি নিয়ে কথা বলতে চাইবেন কিনা? কিভাবে? ধন্যবাদ। আমি আমার সহ আলোচকের কথাও শুনলাম, আপনার কথাটাও বলছিলাম। অনেক অংশে আমি এখানে এটার সাথে একমত। কিন্তু দেখুন, আমাদের একটা সমস্যা হচ্ছে আমরা বাংলাদেশিরা না খুব মডেল, যেটাকে বলে মডেলে আমরা ভক্ত। হাসিনা সরকারের আমলে হাসিনার মডেল ছিল, ইউনূস সরকারের আমলে ইউনূসের মডেল, ডক্টর ইউনূসের মডেল ছিল, আবার আরেকজন যদি আসেন এটার পর একটা মডেল দিয়ে কাজ নেই। কথা হচ্ছে যেটা অ্যাসপিরেশন। উনি যেটা যেমন হচ্ছে জিরো পভার্টি, জিরো পলিউশন, এটা হচ্ছে অ্যাসপিরেশন। খুব ভালো হয় যদি পুরোপুরি পৃথিবী থেকে অভাব চলে যায়। উনি যেমন বলছে আমি জাদুঘরে দেখতে, বাট এটা আমরা জানি হবে না, কিন্তু এটা আমরা চেষ্টা তো করতে পারি। এখন দেখুন, অনেক ভালো ভালো কথা বলা হচ্ছে এবং এখানেও আমি আবার বলবো যে এটা আমাদের সিভিল সোসাইটির দিকে বা আপনারা মনে করুন মিডিয়া থেকে সবারই একটা দায়িত্ব আছে। এখানে দেখুন আমাদের ছাত্ররা, জনতা সবাই মিলেই কিন্তু এখানে একটা লড়াইটা করেছে। 16 দিনের তার আন্দোলন না, 16 বছর ধরে স্বৈরশাসনের বিরুদ্ধে সবাই বলে গেছে, কম বেশি, শেষের দিকে এটা হলো এই গণ অভ্যুত্থান। তো একটা কথা হচ্ছে, ডক্টর ইউনূস বলেছে যে আমি কিন্তু একটা জিনিস আমি এখানে ইনশিওর করেছি যাতে মানুষ আমাদেরকেও ফ্রিলি ক্রিটিসাইজ করতে পারে। মিডিয়ারও দায়িত্ব আছে, একাডেমিরও আছে যে রেসপন্সিবল ক্রিটিসিজম, যে যেখানে যেটা ভালো হচ্ছে না সেটাকে যাতে আমরা আবার ওটাতে আবার যে আগের সরকারের মতো যেখানে সব কিছু আমরা এখানে আমরা ভূয়সী প্রশংসা করে দিলাম। যেমন এখন যে এখানে আপনার দেখুন, আমি এগুলো বলছি যে এখানে যেগুলো চ্যালেঞ্জেস, এটা আমার মনে হয় সবাই একমত হবে যে এখনো কিন্তু ল অ্যান্ড অর্ডার এখানে স্ট্যাবলিশ হয় নাই। ভাই বললেন এখানে যে শুধু এখানে পুলিশ
আর আমরা এখানে পুলিশে এখানে যে আমাদের পুলিশে এখানে ছাড়া তো এটা হবে না। আর্মি আপাতত 2 মাস ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়েছে, যাতে হচ্ছে পুলিশ যে প্রশাসনটা আছে ডিপলিটিসাইজ করে সে যে আবার সাজানো ঢেলে সাজানো করে। প্রশাসনের জন্য আমলাতন্ত্র দরকার আছে, কিন্তু আমলাতন্ত্রতে হচ্ছে যে কোটাই যে যেগুলো হচ্ছে রাজনৈতিক যারা কর্মীরা যারা আছে তাদেরকে সরিয়ে বা ওদের ইনফ্লুয়েন্স থেকে কন্ট্রোল করে একটা হচ্ছে যে পলিটিক্যাল একটা হচ্ছে আমরা আমলাতন্ত্র করা। আপনি দেখুন হচ্ছে যে এখানে হচ্ছে এখন আমরা বলছি যে দেশকে এখন হয়তো বা অভ্যন্তরীণ সরকার বা অন্তর্বর্তী সরকারকে আপনি চাপে ফেলানোর জন্য এখানে মাইনরিটির উপর অ্যাটাক হচ্ছে বা এখানে পার্বত্য চট্টগ্রামে অ্যাটাক করছে। কারা অ্যাকচুয়ালি হচ্ছে রেসপন্সিবল বা ছাত্র কোঅর্ডিনেটরের নাম দিয়ে যারা হচ্ছে যে মানে এক্সেস হচ্ছে ওইগুলোও কিন্তু কন্টেইন করতে হবে। ডক্টর ইউনূস কিন্তু বলেছেন, দেখুন ডক্টর ইউনূসকে কিন্তু সবাই জানে বাংলাদেশের এখানে ইন্টারিম গভর্নমেন্ট হেড হিসেবে না, ওনাকে নোবেল লরিটা আগে থেকে ওনাকে খ্যাত ছিল। প্রত্যেকটা ছাত্রের এখন দায়িত্ব হচ্ছে যে ডক্টর ইউনূসের মতো বা ওনার চেয়েও বেশি হচ্ছে দক্ষ হওয়া, এবং এটার জন্য হচ্ছে স্কুলে যেতে হবে, কলেজে যেতে হবে, বিশ্ববিদ্যালয়ে যেতে হবে, এবং অন্তর্বর্তীকালীন সরকারকেও এখানে যেটা আমার মনে হয় ওনাদের অলরেডি রিয়েলাইজেশন হয়েছে, কয়েকটা কমিশন করা হয়েছে, কিন্তু যতটুকু সংস্কার না করলেই নয়, যেটা হচ্ছে যেখানে যতটুকু হচ্ছে যে ফিজিবল ততটুকুই যাতে হাত দেওয়া যায়। খুব ওভারলি অ্যাম্বিশিয়াস এখানে হয়তো বা করার হয়তো বা টাইম নাই, এবং একটা টাইম বাউন্ড প্রসেসে আমি জানি উনিও এটা ইন্ডিকেট করেছেন, আর্মি চিফও বলেছেন টাইম বাউন্ড প্রসেসে যাতে হচ্ছে যতটুকু ফিজিবল সংস্কার করা যায় ততটুকুই যাতে করা যায়, এবং এটাতে যাতে জনগণকে সকল স্তরের জনগণদেরকে নিয়ে এসে এই কাজের মধ্যে এখানে ওদের মতামত নেওয়া হয়, তো এবং সুশাসন যাতে করতে পারে, এবং আমাদের যে ব্যবসায়িক খাতে যে এখন অস্থিতিশীলতা আছে এটা কিভাবে কমানো যায়, এই সবগুলো হচ্ছে চ্যালেঞ্জ যেটা হচ্ছে আমাদের ডক্টর ইউনূসের গভর্নমেন্টকে ফেস করতে হবে। জনাব হাসান হাফিজ, আপনার কাছে আসি। সেটি হচ্ছে যে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন যে বাংলাদেশের যে সংস্কার প্রক্রিয়াটি শুরু হয়েছে সেখানে তারা সব ধরনের সহযোগিতা আসলে করতে চায়। এই সংস্কারে আসলে জাতিসংঘ কিভাবে সহযোগিতা করতে পারে, আমরা সেই সহযোগিতাটা কিভাবে নিতে পারি, আপনার কাছে কি মনে হয়? সেটা তো নিতে হবেই আমাদের। আর এর মধ্যে আপনি জানেন যে জাতিসংঘ কিন্তু তদন্তও করছে, এবং আরও একটা জিনিস আপনি লক্ষ্য করবেন যে আন্তর্জাতিক আদালতে যে বাংলাদেশ কিন্তু এই অভিযোগটা করতে পারে যে গণহত্যা চালানো হয়েছে, সেটা যদি হয় তাহলে কিন্তু একটা বড় গুণগত পরিবর্তন হবে আমাদের রাজনীতির ক্ষেত্রে। কেউ আর এরকম গণহত্যা চালানোর দুঃসাহস দেখাবে না ভবিষ্যতে। সেটাও একটা ইতিবাচক দিক। সেটার প্রক্রিয়া তৈরি হয়েছে, চলছে, একটা ক্ষেত্র তৈরি হচ্ছে আর কি। তো এই সুশাসন একটা বড় চ্যালেঞ্জ, টেকসই সংস্কার একটা বড় চ্যালেঞ্জ, তারপরে আপনার মৌলিক অধিকারটাকে সমুন্নত রাখা সেটাও একটা বড় চ্যালেঞ্জ। আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে বাংলাদেশে কিন্তু মত প্রকাশের স্বাধীনতা আছে, কিন্তু আমার সহ আলোচক যেটা বললেন সেখানে কিন্তু দায়িত্বশীলতার একটা ব্যাপার আছে। এখন যদি একটা ভাইব্রেন্ট মিডিয়া যদি না থাকে, একটা স্বাধীন দায়িত্বশীল মিডিয়া যদি না থাকে, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিলিয়ে, তাহলে কিন্তু ফেসবুকের মাধ্যমে আনসেন্সর্ড গুজব ছড়াতে থাকবে এবং দেশের ক্ষতি হবে, দেশের সার্বভৌমত্বের ক্ষতি হবে, সংহতির ক্ষতি হবে, ঐক্যের ক্ষতি হবে, সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষতি হবে। সুতরাং সেটাকে কোনোভাবে অ্যালাউ করা যাবে। এটা এতকালের পুঞ্জীভূত যে ক্ষোভ এবং মানে অবরুদ্ধ একটা মানুষের মনের মধ্যে যে আকুতি ছিল সেটা কিন্তু ফেটে বেরিয়েছে এই জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে। তো সেটাকে সংহত করতে হবে, এটার আন্দোলনের ফসলটা যেন ঘরে ঘরে পৌঁছায় সেটার জন্য আমাদের প্রত্যেককে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, প্রত্যেকের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। শুধু রাজনৈতিক দলকে করলে তো হবে না। আমি বলেছি শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে, আমলাতন্ত্র ভেঙে পড়েছে, পুলিশ প্রশাসন ভেঙে পড়েছে, কিন্তু সেনাবাহিনী কিন্তু এর মধ্যে একটা দৃঢ়তার পরিচয় দিয়েছে এবং তারা দূরদর্শিতার একটা পরিচয় দিয়েছে এবং দেশপ্রেমের পরিচয় দিয়েছে। তারা রক্তপাত থেকে দেশটাকে বাঁচিয়েছে, গৃহযুদ্ধ থেকে দেশটাকে বাঁচিয়েছে। যে ঘটনা ঘটেছিল, যেরকম অবস্থা তৈরি হয়েছিল, একটা মাস কিলিং হয়ে যেত, কিন্তু সেই তুলনায় কিছুই হয় না। আমাদের সৌভাগ্য, আমরা যেন বিচার করব, যারা অপরাধ করেছে তাদের বিচার করব, সেটা যেন গ্রহণযোগ্য হয় এবং রেশনাল হয়, যৌক্তিক হয়। শুধু বিদ্বেষ না হয়ে মব জাস্টিস আমরা যেন না করি, বিচার না করে কাউকে যেন মেরে না ফেলি, সেটার দিকেও দায়িত্বশীলতার পরিচয় দিতে প্রত্যেকটা মানুষকে, অভিভাবককে, ছাত্রদেরকে, রাজনৈতিক দলকে, পেশাজীবী গোষ্ঠী সবাইকে, মিডিয়াকে, সবাইকে এই দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। না হলে কিন্তু আমরা এই অর্জনটাকে আমরা ধরে রাখতে পারবো না।
জনাব পারভেজ করিম আব্বাসী, আপনার কাছে আসি। সেটা হচ্ছে যে ব্যবসা বাণিজ্যে অনুকূল পরিবেশের কথা আপনি বলছিলেন, সেক্ষেত্রে আমরা কি ধরনের সহযোগিতা নিতে পারি, এবং সেই সাথে বিনিয়োগের যে বিষয়গুলো আসে সেখানেও তো আসলে আমাদের অনেক বেশি সহযোগিতার দরকার। এবারের যে সম্মেলন সেটি বিনিয়োগের দ্বার কতটুকু উন্মুক্ত করে দিতে পারে, সেখান থেকে কতটুকু? আমি আপনাকে এখানে মিথ্যা আশ্বাস দিয়ে তো লাভ নেই, কেন আগের সরকারে এটা সবচেয়ে বড় সমস্যা ছিল যে এত চাটুকার ছিল যে সমালোচনার যে গঠনমূলক সমালোচনা করতো না। প্রথমত হচ্ছে আমাদের এখন যেটা ভালো দিকটা হয়েছে যে আমাদের শ্রমিক অসন্তোষের জন্য যে আমাদের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যে এখানে একটা বিশৃঙ্খলা দেখা যাচ্ছে, আপাতত আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়াতে এটা হচ্ছে কমেছে, এটা কমেছে। এখন প্রোডাকশন হচ্ছে এবং হচ্ছে উৎপাদনের ডেডলাইনটা মিট করার জন্য এখন হচ্ছে রেডিমেড গার্মেন্টস এখানে হচ্ছে ওরা কম্পিট করছে। এখন ওটার জন্য আমাদের চিটাগং পোর্টেও যেখানে হচ্ছে ব্যাকলগ হয়েছিল ওটাকে সরানো হচ্ছে। এখন সামনে কি চ্যালেঞ্জ আছে? সামনে এক হচ্ছে ব্যাংকিং খাতের অবস্থাটা কীরকমভাবে এটাকে সংস্কার করা যায়। আপাতত ব্যাংকের যে এখানে বাংলাদেশ ব্যাংকের যিনি আপনি এখানে গভর্নর, উনি হচ্ছে দক্ষ একজন অর্থনীতিবিদ, আসান মঞ্জুর। IMF-এ দীর্ঘদিন উনি কাজ করেছেন, তো উনি IMF-এর কাছে যেহেতু স্টেবিলাইজেশন প্ল্যান আছে, উনি জানেন যে সংস্কারটা কীভাবে করতে হয় এবং লিকুইডিটি সাপোর্ট দিয়ে যাচ্ছে। কিন্তু সামনে আপনার স্টেবিলাইজেশন প্ল্যানের মধ্যে এটা হচ্ছে যে পানি, গ্যাস, ইলেকট্রিসিটি, এই যে নিত্য নৈমিত্তিক ইউটিলিটি বিলস যেটা হাসিনার সরকারের আমলেও বাড়ানো হয়েছিল, এটাও কিন্তু এখন বাড়াতে হবে। কেন আমরা হচ্ছে আমাদের গভর্নমেন্ট চেঞ্জ হতে পারে কিন্তু কমিটমেন্ট আছে, এর মধ্যে কিন্তু প্রণোদনা দেওয়া যাবে না। এটা হচ্ছে একটা শর্ত। তো এখানে টার্গেটেড সাবসিডি দিতে হবে হচ্ছে নিম্ন আয়ের লোকের কাছে। তো ব্যবসায়ীদের কাছে এখন হচ্ছে আমরা কিভাবে ওদের উপরে করের বোঝাটা কমাতে পারি, যে ওদেরকে হচ্ছে ডিরেক্টেড সাপোর্ট দিতে পারি, এবং এখানে হচ্ছে যে ওয়েস্টেজটা যেটা আগে হতো, যেমন হচ্ছে কোভিডে প্রণোদনা দিয়েছে, ওটা উড়ে গেছে, ওখানে দুর্নীতিতে উড়ে গেছিলো। তো এইসব জিনিসের যাতে আমরা কীভাবে সাপোর্ট দিতে পারি, এবং ব্যবসায়ীদের এখানে হচ্ছে আমরা স্থিতিশীলতা এবং আস্থা নিয়ে আসতে হবে। যদি আমরা আমাদের অভ্যন্তরীণ অর্থনীতিতে যদি আমরা এখানে হচ্ছে অর্থনৈতিক শৃঙ্খলা আনতে পারি, ল অ্যান্ড অর্ডার এস্টাবলিশ করতে পারি, তখন ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টটা আসবে। চায়না অলরেডি কমিট করেছে, কিন্তু এখনও হচ্ছে যতক্ষণ না আমাদের ল অ্যান্ড অর্ডার এস্টাবলিশ হচ্ছে, যতক্ষণ না আমাদের ইকোনমি একটু একটা স্টেবিলাইজ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টটা হবে না। যদিও এখন কমিট করা হয়েছে, কিন্তু কমিটমেন্টটাকে নিয়ে আসার জন্য এটা হচ্ছে সরকারের চ্যালেঞ্জ। এবং যত রাজনৈতিক দল আছে আমার মনে তাদেরকে হচ্ছে ওই ইকোনমিক প্ল্যান যেটা সরকারে আছে ওদের মধ্যে কোঅপ করা আছে, যাতে সামনে যখন একটা নির্বাচিত সরকার আসবে তাতে যাতে ওদের স্টেক হোল্ডারশিপটা থাকে। জনাব হাসান হাফিজ, যে বিষয়টি নিয়ে কিছুক্ষণ আগেও জনাব পারভেজ করিম আব্বাসী বলছিলেন যে রোহিঙ্গা ইস্যুটা এমন পর্যায়ে আসলে চলে গিয়েছিল যে আমরা অনেকটা ভুলতেই বসেছিলাম। এটি তো একটা অনেক বড় সংকট আমাদের দেশের জন্য, সেক্ষেত্রে আমাদের সহযোগিতার দরকার রয়েছে, বিশেষ করে বহির্বিশ্বের সহযোগিতাটা অনেক বেশি জরুরি। আমরা আমেরিকার কথা বলি। আপনার কাছে কি মনে হয় যে এই ইস্যুটা নিয়ে কি চলমান প্রক্রিয়া সেটিকে গতি বাড়তে পারে কিনা? এটা একটা কার্যকর সমাধানের দিকে হয়তো আমরা এগিয়ে যেতে পারবো, যেহেতু বিশ্ববাসী আমাদের প্রতি সুদৃষ্টি দিয়েছে এখন এবং আমাদের প্রতি সহানুভূতিশীল তারা। আমাদের যে একটা ভঙ্গুর একটা অর্থনীতি, তারপরে জিওপলিটিক্যাল যে একটা অস্থিরতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেটারও একটা পরিবর্তন হচ্ছে। তো এই কেমিস্ট্রিটার এই ভূরাজনৈতিক যে অবস্থাটা, তো আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু দায়িত্ব নেওয়ার আগে একটা বিদেশি সংবাদ সংস্থার সঙ্গে সাক্ষাৎকারে বলেছিলেন যে বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল হলে সেটার প্রভাব ভারতের 7 সিস্টার্স এবং মায়ানমারে পড়বে। এটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ইন্ডিয়ার সম্পর্ক যে একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটার মধ্যেও কিছু কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করছি। তারা একটা পার্টির সঙ্গে কিন্তু সম্পর্কটা রেখেছিল, পিপল টু পিপল সম্পর্ক হয়নি, ফলে একতরফা এবং আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলানোর একটা প্রবণতা আমরা দেখেছি। সীমান্তে হত্যা আমরা দেখেছি, সীমান্তে হত্যা এখনও বন্ধ হয়নি। আমাদের বন্ধুত্বটা হবে ন্যায্যতার ভিত্তিতে, সমতার ভিত্তিতে। এবং আমরা দেখেছি যে এই যে রোহিঙ্গা ইস্যুকে জিয়ে রাখার ক্ষেত্রে এখানেও কিন্তু একটা ভূ রাজনৈতিক এবং আঞ্চলিক একটা সমস্যা তাদের নাক গলানো ছিল, তাদের হস্তক্ষেপ ছিল প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে। তো সেইটার আশা করি আমরা একটা কার্যকর সমাধান আমরা বের করতে পারবো। ডক্টর ইউনূসের নেতৃত্বে যেরকম একটা প্রাজ্ঞ, দূরদর্শী এবং দেশপ্রেমিক এবং বিশ্ব সমাজে মানে সম্মানযোগ্য একটা সম্মানীয় একটা ব্যক্তিত্ব উনি, ফলে এইটার অ্যাডভান্টেজটা আমাদের নিতে হবে। এটা আমাদের বিশাল একটা প্লাস পয়েন্ট। আমরা কিন্তু এই সুযোগ বারবার পাবো না। সেই রোহিঙ্গা ইস্যু দূর হবে, অবশ্যই দূর হবে, আমাদের ইকোনমিক ক্রাইসিস দূর হবে,
আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা যেরকমভাবে আমাদের দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবনের জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন সব ক্ষেত্রে, এবং সরকারও কৃচ্ছ্রতা সাধনের চেষ্টা করছে, এবং তথাকথিত মেগা প্রকল্পগুলি এগুলি রিভিউ করে নতুন একটা কনসাইজ একটা মানে বাস্তবোচিত যে একটা প্রাজ্ঞ একটা কর্মসূচি একটা তৈরি করছে। এবং আপনি একটা জিনিস খেয়াল করবেন, সেটা হলো যে আমাদের যে মানে হাজার হাজার কোটি টাকা লুণ্ঠিত হয়ে বিদেশে চলে গেছে, সেটার জন্য কিন্তু আমরা একটা নেগোসিয়েশন করছি। বিভিন্ন দেশ এর মধ্যে প্রতিশ্রুতি দিয়েছে, আশ্বাস দিয়েছে তারা এই ব্যাপারে সহায়তা করবে। তার যদি অন্তত অর্ধেকও আমরা ফেরত আনতে পারি, তাহলে কিন্তু আমাদের রিজার্ভের ক্ষেত্রে একটা বড় ধরনের আমাদের একটা অ্যাচিভমেন্ট হবে। হ্যাঁ, সেটার আমরা আশাবাদী হতেই পারি। সব দিক দিয়ে কিন্তু একটা আশাবাদী হতে, আমাদের স্বপ্ন আমরা কেন দেখব না? আমরা কতকাল আর এই পরাধীন থাকবো এবং মাথা নিচু করে থাকবো কেন? আমাদের সব আছে, আমাদের প্রতিভা আছে, মেধা আছে, যোগ্যতা আছে, দেশপ্রেম আছে। একটা রক্তাক্ত মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দেশটাকে স্বাধীন করেছি। আবার আমরা 90-এ হটিয়েছি স্বৈরাচারকে, আবার 24-এ হটিয়েছি। তো দফায় দফায় তো এরকম এটা উই কান্ট অ্যাফোর্ড দ্যাট। আমরা একটা প্রগতিশীল একটা সুশাসিত একটা সমাজের মধ্যে আমরা এগিয়ে যাব, এবং সেটা আমাদের তরুণরা দেখিয়েছে। তাদের প্রতি আমি স্যালিউট জানাই, এবং সেটা তাদেরকে সংহত হতে হবে। উনি যেটা বললেন, পড়াশোনাটা আগে করতে হবে, তারপরে কিন্তু পাশাপাশি গার্ড হিসেবেও থাকতে হবে। কেউ যদি স্বৈরাচারী হয়ে ওঠে তাহলে তাকে সেইভাবে শাসন করতে হবে। তারা দেখিয়েছে নিরাপদ সড়ক আন্দোলন যে অহিংস হয়ে কত সাকসেসফুল হতে পারে, এবং কোটা বিরোধী যে আন্দোলন যে মেধা প্রতিষ্ঠার জন্য তারা দেখিয়েছে। এবং শেষ পর্যন্ত অনেকে এটা নিয়ে নানান কটাক্ষ করছে, সেটাও ঠিক নয় যে ট্রল করা হচ্ছে, যেটা আগের থেকে নির্ধারিত ছিল। লক্ষ লক্ষ মানুষ যে এটাতে অংশগ্রহণ করেছে আমরা নিজেরা দেখেছি, সেখানে কি এটা প্রিপ্ল্যান ছিল? কখনোই না। কারণ মানুষ এত স্বৈরাচারে এত অতিষ্ঠ হয়ে উঠেছিল, তারা চেয়েছিল যে এটার অবসান, একটা অন্ধকার যুগের অবসান হোক। সেটার জন্য সবাই প্রাণ দিতে একদম অধীর হয়েছিল। আমাদের তরুণরা যেভাবে জীবন দেওয়ার জন্য অস্থির হয়ে উঠেছিল, মানে তাদেরকে কোনোভাবে দমানো যাচ্ছিল না। সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছিল, অভিভাবকরা নেমে এসেছিল, গৃহবধূরা নেমে এসেছিল, সমস্ত পেশাজীবী। এগুলি তো প্রিপ্ল্যান ছিল না। কারণ একটা পুঞ্জীভূত এত বছরের 1.5 দশকের একটা গ্লানি, অন্যায় এবং এই অন্ধকার, এই কলুষ এবং নির্যাতনের অতিষ্ঠ হয়ে মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছিল। সুতরাং এটাকে কোনোভাবে প্রিপ্ল্যান বলা যায় না। ধন্যবাদ। এটা আমাদের অনিবার্য একটা পরিণতি, অনিবার্য একটি বিষয় ছিল। জনাব পারভেজ করিম আব্বাসী, আমরা স্ট্র্যাটেজিক বিষয়গুলো নিয়ে যখন আসলে কথা বলি, বিশেষ করে ছোট ছোট রাষ্ট্র বাংলাদেশের মতো যারা আছে বা উন্নয়নশীল রাষ্ট্র যারা আছে, ভূ রাজনীতির তো আসলে অনেক জটিল হিসেব নিকেশ থাকে। সেখানে আমাদের প্রত্যাশার জায়গা এখন অনেক বেশি, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার বা এবারে যে অধিবেশন হচ্ছে জাতিসংঘের, তার সাথে যে সম্পর্কের জায়গাটুকু, সেখান থেকে আমাদের যে প্রত্যাশার জায়গাগুলো অনেক বেশি আমরা প্রত্যাশা করছি, সেটি কি এই অধিবেশন শেষ হয়ে গেলে ফিকে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিনা, সেরকম আশঙ্কা কিন্তু আমাদের মধ্যে কাজ করে? আমি বলবো যে ওনারা হচ্ছে একটা প্রসেস শুরু করেছে, যেখানে আগে সরকারে যেহেতু পরপর 3টি 2014, 19, 2024, আমি জানি পুরানো ইতিহাস বারবার বলার কথা না, যেহেতু ভোটার বিল নির্বাচনের জন্য আওয়ামী লীগের সরকার যেটা ছিল সেটা হচ্ছে ভারতের উপর, চীনের উপর, ভাই বলেন একটা দেশ, আমি বলি ভারত বলেই দিই এখানে স্পষ্টভাবে বলি, ভারত, চীন এবং রাশিয়া, এই একটা অ্যাক্সেসের উপর কিন্তু ওরা ডিপেন্ডেন্ট হয়ে গেছিলো, এবং ওদেরকে কিন্তু ওই মেগা প্রজেক্ট ইনভেস্টমেন্ট এগুলাতেই দেওয়া হচ্ছিল। এমন না যে এই মেগা প্রজেক্টগুলো আমাদের জন্য দরকার নয়, কিন্তু ওই প্রজেক্টের স্বচ্ছতা বা ওই টাকা যেখানে যে অ্যামাউন্ট যেটা আছে, মনে করুন $5 বিলিয়ন খরচ রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, $13.5 বিলিয়ন দাঁড়িয়ে গেছে। এটা তো আমাদের দিক দিয়ে দোষ, কারণ আমরা করাপশন করেছি। ওই জিওপলিটিক্যাল রাইভালরি কি, অলরেডি জিওপলিটিক্যাল রাইভালরি দেখছি, একটা নতুন স্নায়ু যুদ্ধ হচ্ছে যুক্তরাষ্ট্র নেতৃত্বে পশ্চিমা বিশ্ব এবং হচ্ছে চীনের নেতৃত্বে হচ্ছে যে মানে হচ্ছে যে আমি বলবো যে গ্লোবাল সাউথ, এর মধ্যে রাশিয়া আছে, ওর মধ্যে ইরান আছে, ভেনিজুয়েলা আছে, ইত্যাদি ইত্যাদি। এবং আমরা এর মধ্যে তো প্রত্যেকটি ছোট দেশের মতো এখানেও আমরা হচ্ছে এটাকে ন্যাভিগেট করতে হয়। আবার এর মধ্যে হচ্ছে যে চীন এবং ভারতের মধ্যে আবার হচ্ছে একটা হচ্ছে স্নায়ুযুদ্ধ, আবার হচ্ছে আবার এটাও আবার মনে রাখতে হবে যে চীনের সাথে যুক্তরাষ্ট্রের যেহেতু একটা কনফ্রন্টেশন আছে, তার জন্য আবার ভারতকেও কিন্তু অ্যালাই হিসেবে পাশে রেখে দিচ্ছে। আবার ভারতের সাথে আমাদের সম্পর্কে আবার হচ্ছে রিঅ্যালাইনমেন্ট হচ্ছে, কেন একটা বৈরিতা চলে আসছে। তো এতগুলো জিনিস আপনি যদি ফ্যাক্টর করেন, এবং এর সাথে সাথে আপনি মনে রাখবেন যে আমাদের যে $100 বিলিয়ন যে বৈদেশিক লোন, যেটা এক্সট্রা আন্তর্জাতিক লোন, এর মধ্যে শুধু 57% হচ্ছে শুধু ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF, এবং তারপর হচ্ছে আমাদের সবচেয়ে বড় লেন্ডার হচ্ছে জাপান, তারপর রাশিয়া, তারপর চায়না। তো তার মানে হচ্ছে কি, আপনি পশ্চিমা বিশ্বের উপর আপনি এমনি নির্ভরশীল। আপনার সবচেয়ে বড় রপ্তানি বাজার দেশ হিসেবে যুক্তরাষ্ট্র,
একটা ব্লক হিসেবে ইউরোপিয়ান ইউনিয়ন, আমরা যতই বলি আমরা হচ্ছে রপ্তানি, আমরা এখানে ডাইভার্সিফিকেশন করবো, সেই রেডিমেড গার্মেন্টস, সেই রেমিটেন্স, এবং আমাদের সবচেয়ে বড় ইনভেস্টর হচ্ছে যুক্তরাষ্ট্র। তো পশ্চিমা বিশ্বের সাথে আমাদের এমনি অ্যালাইনমেন্ট আছে। হ্যাঁ, আমরা একটু ব্যালেন্স আউট করার জন্য চীনের সাথে আমাদের এখানে বিনিয়োগ যেটা আছে, যেখানে আমাদের দরকার সেটা করব। ভারত যেহেতু আমাদের নেইবার, ওদের সাথে একটা ন্যায্যতার ভিত্তিতে, সেলফ রেসপেক্টের ভিত্তিতে, ন্যায় বিচারের ভিত্তিতে করতে হবে। বর্ডার কিলিং এখনও শেষ হয় নাই। ওরা যেমন ভারতে যেমন মিডিয়া তৎপর হচ্ছে যেখানে মাইনরিটিদের উপর বা এখানে হচ্ছে যে সংখ্যালঘু সম্প্রদায় অ্যাটাক করছে, কিন্তু স্বর্ণা দাস যখন বর্ডারে মারা গেল কেউ তো বললো না যে হচ্ছে যে মাইনরিটি অ্যাটাক হচ্ছে। এই বর্ডার কিলিংটা কিন্তু বন্ধ হচ্ছে না ওদের ওখানে, কিন্তু দেখুন হচ্ছে লিঞ্চিং হচ্ছে। আমি কিন্তু এখানে আমার খুব খারাপ লাগছে, এই দেশে কি ওই দেশে কি, কিন্তু ওদের দেশে যে ক্যাটেল লিঞ্চিং হয়, ওদের দেশে যে দাঙ্গা হয়, ওটা নিয়ে বাংলাদেশে কতজন সরব হচ্ছে। বাট আমাদের দেশে এখানে হচ্ছে যেখানে এটা হচ্ছে ভারতের মিডিয়াতে যে রিয়াকশন, এটাও কমাতে হবে এবং ভারতকেও বুঝতে হবে। আমি ভাইয়ের সাথে যে একটি দল আওয়ামী লীগ বলেই ফেলে, একটি পরিবার শেখ মুজিবের পরিবারের সাথে এনগেজ নিশ্চয়ই করবে একবার, কিন্তু বাকি সব স্টেক হোল্ডারের সাথে করতে হবে। ভারতের 1.5 কোটি জনগণ যদি বাংলাদেশের যদি হচ্ছে 18 কোটি জনগণের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে, তাহলে বোধহয় দুই দেশের জন্য ভালো। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই আজকে এই আয়োজনে আসবার জন্য। নিশ্চয়ই আবারও আন্তর্জাতিক এরকম নানান বিষয়, বাংলাদেশের নানান বিষয় নিয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করতে পারবো। আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সুপ্রিয় দর্শক, এটা নিউজের নিয়মিত আয়োজন নিউজ স্টার আজকের আয়োজন এই পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।